শুনছেন গল্প স্বল্প 100.1 FM গোল্ডে। 100.1 FM গোল্ডে আজ আমাদের বিশেষ নিবেদন গল্প স্বল্প অরিজিনালস অন্য চোখ। লিখেছেন সাগরিকা রায়। লেখিকার জন্ম ডুয়ার্সে। প্রথমে সাহিত্য নিয়ে পড়াশোনা, তারপর কিছুদিন শিক্ষকতা করার পর পুরোপুরি মন দেন সাহিত্যের জগতেই। বহু নামকরা পত্রপত্রিকায় তাঁর লেখা ছোট গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে। প্যান্ডোরার বাক্স, খুনের পরের কয়েক ঘন্টা, জল স্বজন, ধূসর জগৎ, ডুয়ার্সের গপ্পসপ্প। এক একটি গল্প সংকলনে কখনো ডার্ক ফ্যান্টাসি, কখনো রহস্য, হরর, থ্রিলার, আবার কখনো ছোট গল্প। পাঠক তার থেকে বিভিন্ন স্বাদের গল্প উপহার পেয়েছেন। তিনি সম্মানিত হয়েছেন ত্রিবৃত্ত সাহিত্য পুরস্কার, নবরত্ন পুরস্কার সহ বিভিন্ন সাহিত্য সম্মানে। আজ আমরা বেছে নিয়েছি তাঁর লেখা গল্প অন্য চোখ। গল্পের কথক অরিজিৎ, গল্পের সূত্রধার সৌমি, বিভিন্ন চরিত্রে সোমক, অপরূপা, বিহু, অনির্বাণ, অর্পণ, গোপা, উজ্জ্বল, মহুয়া, ঝুমুর, মধুমিতা, সুদীপ্ত, অর্ণব, অমরজিৎ, সোহম, ইন্দ্রাণী, রিয়া ও শ্রাবস্তি। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস সাগরিকা রায়ের লেখা অন্য চোখ। কমলা, কমলা, কে? এইভাবে ফিসফিস করে কে কথা বলছো? কে? ও তুমি? আমার পরের ঘরের জানলার বাইরে তোমার মুখ? মানে তুমি আমার জন্য কিছু নিয়ে এসেছো? কমলার চোখ হাসি হাসি। কমলা, তোমার কোঁকড়ানো চুল শ্যাম্পুতে ভুলে আছে, কন্ডিশনার দাও না? আমি এনে দেবো কন্ডিশনার, নেবে? কুচকুচে চুলে নিয়মিত তেল মাখো, আটো বিনুনি সাপের মতো ঝুলছে। আমাকে সাপ কামড়ে দেয় রোজ। পুরুষ কণ্ঠ আস্তে আস্তে উচ্চারণ করে আর হি হি করে হাসে কমলা। তুমি আজও আমার জন্য চপ কাটলেট নিয়ে এসেছো? ও মা, ক্যাডবেরিও! সত্যি তুমি না পারো বটে। দেখো মা যেন না দেখে, তাহলে কিন্তু পিঠে আছে পিঠে। তোমার ছোট বোন কিছু জানে না তো? সে আমার কথা তোমার মাকে বলে দেবে কি? কে? নির্মলা? ধুর, সে তো বড্ড ছোট, ওইসব বোঝে নাকি? প্রেমে পড়েছ, সে কথা বুঝতে পারছো, পড়াশোনা করতে পারছো। শুদ্ধ শাড়ির আস্বাদ পাওয়া কমলা আভাসে ইঙ্গিতে অনেক কিছু বুঝতে পারে। বুঝতে পারে কেন সে সন্ধে লাগতেই পড়ার ঘরের জানলার কাছে আসে, কেন ঠোঙা ভরা খাবার এনে ফিস ফিস করে তাকে ডাকে। নির্জনে আসে, অন্য কারো উপস্থিতিতে আসে না। তুমি তুমি আমার জন্য এত ভাবো? কমলা খেতে খেতে বলে। কমলা, কাল তাহলে স্কুলের পেছনে কেমন? উৎসুক চোখে তাকিয়ে থাকে সে। আসবে তো? না, বলো আসবে। আজ স্কুলের পেছনে, কাল কালী মন্দিরের পেছনে, আর পরশু গেস্ট হাউসের পেছনে দাঁড়িয়ে থাকে সে। ভয় হয় কমলার। কি এক অদ্ভুত আকর্ষণ সমরেশের চোখে, গলার স্বরে, এড়িয়ে থাকা যায় না। কমলা, আমায় বিয়ে করবে? সে গাঢ় স্বরে প্রশ্ন করে। লজ্জা পেল কমলা। কি যে বলো, এখনো তো পড়াই শেষ হলো না। তো কি, বিয়ের পর বুঝি পড়াশোনা হয় না? আমরা বিয়েটা করে ফেলি, কেউ জানবে না। তারপর তোমার পড়া শেষ হবে, আমি ব্যবসা করব, তখন বলবো সবাইকে, তাই তো? জানি না, যাও তো।
অমোঘ আকর্ষণের কাছে নতি স্বীকার না করে কমলার উপায় নেই। তীব্র স্বাদ সেই অনাস্বাদিত জগতের, যাকে কিছু পরিমাণে নিরীক্ষণ করেছে বড় মাসির মেয়ের বিয়েতে, পড়শিদের ওই মেয়ে বউয়ের ফিসফাস গল্পে। তাহলে পরশু রেডি থাকো কমলা, আমরা বেলতলার মন্দিরে বিয়ে করব, তারপর বাড়ি ফিরে আসব। আমি ভোর রাতে অন্ধকারে তোমায় নিতে আসব। একটা ছোট্ট হাত বাক্সে 100 টাকা ছিল। ওটা কমলার নিজের টাকা। বিয়ে নামক পদার্থটি এত পুলকের সঞ্চার করবে তার সমস্ত মন জুড়ে, সেটা কে জানত? আর এই দিনে সমরেশকে কিছু দেবে না, সেটা হয় নাকি? 100 টাকায় সে কিছু উপহার কিনে নেবে তার তরফ থেকে। রাতের অন্ধকার তখনও কাটেনি। সমরেশ এসে দাঁড়িয়েছে কমলার অপেক্ষায়। এসো, আস্তে আস্তে, শব্দ নয়। আমার হাত ধরো কমলা। বাহ, এই তো বেশ, এসো। কুয়াশার ভেতরে ঝাপসা অন্ধকারে আমি এসে হাত ধরেছি তোমার। ভালোবাসি বলেই তো। চলো, ভোর ভোর ফিরে আসবে। তো জিজ্ঞেস করলে বলবে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। হঠাৎ মর্নিং ওয়াক? মা জিজ্ঞেস করবেনি? সে বলে দিলেই হবে। ইচ্ছে করলো, ঘুমটা ভেঙে গেল কিনা, ভাবলাম একটু ঘুরে আসি। সে ভবিষ্যৎ বড্ড দূরে। কমলার কাছে এখন বর্তমান ছাড়া আর অন্য কিচ্ছু নেই। বড্ড মধুর এই বর্তমানটা। সবুজ বন ক্রমশ লাল হয়ে যাচ্ছে, চারপাশ লাল, রক্তের মতো লাল। শরীর বেয়ে সরসর করে কাঁচা রক্ত নামছে যেন। বটতলার বাঁধানো বেদির ওপর দাঁড়িয়ে কালী মন্দিরের পুরোহিত জনার্দন চক্রবর্তী তীব্র স্বরে উচ্চারণ করলেন, সূর্যাস্তকালে উত্তর দিকে আর রক্তিম বর্ণ দৃষ্ট হইলে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শুকরে মুশিকুলকে ভক্ষণ করিবে। মৃত পিসিমা আর ঘোমটার ফাঁক দিয়ে তাকাতে তাকাতে যাচ্ছেন, হাতে শূন্য কলস। আনন্দ গন্ধ আসতেছে বাপ। মা গো, পিসিমা পিসিমা তো বহুদিন আগেই স্বর্গে গেছেন। আমি তাহলে রোজ মৃতা পিসিমাকে কেন দেখি? কি হলো রে, স্বপ্ন দেখেছিস মা? মা হাতড়ে হাতড়ে ওকে ছুলেন। মা, উফ, কি ভয়ানক স্বপ্ন মা, কি ভয়ানক স্বপ্ন। কি স্বপ্ন রে? জল খা একটু। মা গো, এত বিশ্রী দম বন্ধ করা স্বপ্ন দেখে অস্থিরতায় ভরে আছে বুকটা। একদম ভালো লাগছে না কিছু। ও মা, মা তুমি ঘুমাও না, আমি না একটু পরে ঘুমোচ্ছি। ও উঠছিস কেন? একটু জল দি চোখে মুখে। ঠান্ডা জলের স্পর্শটা ভালো লাগলো নির্মলার। একটু সুস্থ হলো শরীরটা। উফ, এক অদ্ভুত জগতের মধ্যে চলে গেছিলাম যেন মা। অন্য জগৎ, কোনো মানে নেই সেই সব স্বপ্নের। একটা কুলো ছুটছে, তার পেছনে নাকি একটা বন লাল রঙের, সেখানে কালী মন্দিরের পুরোহিত পিসিমা। পিসিমা? মৃত মানুষকে স্বপ্নে দেখলি? তোর তুমিও যেমন। আসলে অবচেতন মন যা ভাবে সেগুলোই ঘুমের ভেতরে চলে আসে, স্বপ্ন হয়। হয়তো ভেবেছিলাম কখনো। ঘুমো একটু। কিন্তু তুমি? আমার ঘুম কোথায়, আর একেবারেই ঘুমোবো। সেদিন কবে আসবে হরি? জানি মা, তুমি ঘুমোতে পারো না। বাবা তো সেই কবে চলে গেছেন আমাদের ছেড়ে। এখন কে আছে আর? দিদিটা? আচ্ছা, দিদিটা এখন কোথায়? যদি বেঁচে থাকে তাহলে কোথায় আছে? কে
কিন্তু বেঁচে কি আছে? তাহলে তাহলে যে মৃত শরীরটা পাওয়া গেছিল সেটা কার? কানের দুলটা নাকি দিদিরই? তাহলে কিন্তু কিন্তু দিদি ওখানে কার সঙ্গে গেছিল? কে ছিল দিদির সঙ্গে? অত দূরে একা একা তো যাবে না দিদি। বাড়ি ছেড়ে তো ও কোথাও যেত না, শুধু বাড়ি আর স্কুল। তাহলে ইসলামপুরের গলিতে মৃতদেহটা কার ছিল? ওই কি তাহলে আমার দিদি? অত সুন্দরী দিদিটা ওরকম বিভৎস চেহারা নিয়ে খালের জলে ডুবেছিল। 4 বছর হয়ে গেল, পুলিশ কিচ্ছু করতে পারেনি, কোনো সূত্রই নাকি নেই। কিন্তু কিছুই কি নেই নাকি? নির্মলা একা একা কথা বলে। ঘুমো, রাত পুইয়ে এলো যে। হ্যাঁ হ্যাঁ। পাশ ফিরল নির্মলা। ঘুম আসবে না। দুশ্চিন্তাটা একবার যদি ঢুকে যায় মাথায়, তাহলে ঘুমের সাধ্য নেই কাছে আসার। দিদির জন্য মার কি মন খারাপ? মাকে জড়িয়ে ধরল নির্মলা। মা, আমাদের বাড়িতে তো তুমি ছাড়া কেউ নেই। না, আছে একজন, সমরেশদা। একটা স্টেশনারি দোকান আছে বাজারে, সমরেশের। বাড়িতে মা আর মামা, এছাড়া সমরেশেরও কেউ নেই। মাঝে মধ্যে আসে, আপদে বিপদে ভরসা সেই। কাকে দুঃখের কথা বলি বলো তো মা? দিদি কমলা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে রয়ে গেল, ফিরে এলো না। অন্ধকারেই দুচোখ খুলে যায় নির্মলার। মার শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক স্পন্দনে অনুভব হলো মাও জেগে। হয়তো দুচোখ খুলে অন্ধকার দেখছে, ঘুটঘুটে অন্ধকার। আলো কোথায়? নেই। মায়ের চোখ আলো খুঁজে পায় না, কেবল আধার দেখে। একজনকে নৃশংসভাবে হারিয়ে সর্বত্র নিরাশা ছাড়া আর কিছুই চোখে পড়ে না মায়ের। আর নির্মলা, তার জীবনেও কি কোনো আলো নেই? আছে, সমরেশদা। সমরেশদা আছে। বালিশে মুখ গোঁজে নির্মলা। ক্লাস 10-এ নির্মলা এখনো কি বালিকা? কিছুই চোখে পড়ে না তার? না, পড়ে, অনেক কিছুই বুঝতে পারে। সমরেশদা আজকাল অদ্ভুত চোখে তাকায়। সেই চেনা সমরেশদা নয়, অন্য কেউ, অন্য দৃষ্টি। ভারী লজ্জা হয়, অন্যরকম, ঠিক বোঝানো যায় না। অথচ ইচ্ছে করে লুকিয়ে চুরিয়ে তাকে দেখতে। আগ বাড়িয়ে যেভাবে সাহায্য করে সমরেশদা, তা কি কেবল পরোপকার, সমাজসেবা? নবনীতা আর রাজু তো স্থির করেছে কলেজটা অতিক্রম করলেই বিয়ে করবে ওরা। নবনীতা সর্বক্ষণ রাজুর গল্প করে। দারুণ চিঠি লেখে রাজু। কখনো কখনো চিঠি পড়তে দেয় নবনীতা। পড়তে গিয়ে লজ্জায় লাল হয়ে যায়। কি করছো তুতুন? কখন যে সমরেশদা এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি নির্মলা। স্কুলের পোশাক পরে সবে আয়নার কাছে দাঁড়িয়েছে। কাছে সমরেশদার ছায়া, ওর খুব কাছে। নির্মলা ফিসফিস করে বলে, সমরেশদা, আর কাছে এসো না। আয়নায় আমার পাশে তোমার প্রতিচ্ছায়া আমার লজ্জা করে যে। শোনো, ফেরার পথে আমার দোকানে এসো তো, একটা দরকার আছে। আসবে তো? পিঠের ওপর ঘন শ্বাস, পিঠের ওপর হালকা হাতের একটা চাপ অনুভব করে ফিরে তাকালো নির্মলা। তাহলে যাচ্ছি। চলে যাচ্ছে। এই যে যেতে যেতে ফিরে তাকালো, সামান্য ঘাড় কাত করে বিদায় নিতে গিয়ে হাসল। বুকের ভেতরটা যেন ধক করে উঠল। কেন কি জানে, তবে কিছুটা মুহূর্ত নড়তে পারছি না। ভুলে গেছি ও চিরুনি খুঁজছিলাম। সম্বিত ফিরতেই আয়নার কাঁচে নিজের মুখখানা বড্ড অচেনা ঠেকল। সমস্ত মুখখানা
এত লালচে কেন? লজ্জা পেয়েছে? খেয়ে যা তুতুন। মা তুমিও খেয়ে নাও। খাবো রে খাবো, খাবো বলেই তো বেঁচে আছি। পেছন থেকে মাকে জড়িয়ে ধরল নির্মলা। খুব ভালো লাগছে আজ, খুব খুশি ভরে আছে বুক জুড়ে। সমরেশদা মাঝে মাঝেই দোকানে যেতে বলে, অথচ বলবার মতো কি বা আছে? বড় জোরই মাসিমার জন্য জর্দাটা নিয়ে যাও, এই জন্য অত করে বলা। আচ্ছা, ভালোবাসা কি এভাবেই শুরু হয়? অল্প অল্প করে এগোনো। সমরেশদার হাসি, সমরেশদার কথা এত রোমাঞ্চময় যে অন্য কারো মুখ তার জায়গায় ভাবাই যায় না। মা বলেছিল, ছেলেটা এত করে, ওকে একদিন খাওয়াবো। মা, কাল তো রবিবার, কাল বলা যাবে না? তাহলে কিন্তু বেশ হয়। যদিও তোমার হাতে নিরামিষ রান্নাটাই সমরেশদার বেশি পছন্দের, তবু যদি বড় ইলিশ পাওয়া যায় তাহলে ভালো হয় না? আমরা না হয় সমরেশদাকেই বলবো বাজারটা করে এনে দিতে। না হলে আর কে যাবে বাজারে বলো? অলয় মোহান্তির প্রতিবেশী, বেশ ভালো সম্পর্ক দুজনের। প্রতিদিনের মতো আজ দুজনের মর্নিং ওয়াকের সময় দেখা। আমুদে মানুষ, কথা শুরু করলে বলতেই থাকেন। মর্নিং ওয়াক শেষ করে দুজনে মোহান্তির বাড়ির সামনে এসে দাঁড়ান। আপনি চা খাবেন নাকি একটু? চা না, মাত্র দুবার চা খাওয়া শাস্ত্রে নিষিদ্ধ নয়, তার বেশি হলেই গিন্নির মুখ যেন চিমনির কালি। কলেজে ফিলোসফি পড়াতে গিয়ে চায়ের নেশা চলে গিয়েছে, মন দর্শনে আটকে আছে, পানীয়তে নয়। হাহা শব্দে হাসছেন অলয়। মোহান্তিও হাসছিল। চাটা ইদানিং আমিও কম খাচ্ছি। কেন, অম্বল? না তা নয়, তবে ট্যানিন জিনিসটা অনেক গ্রহণ করে ফেলেছি, এইবার একটু সংযত হতে হবে। বিষ খাবেটা কি? সর্বত্র বিষ, বিষে বিষে শরীরটা নীল হয়ে গেছে। নীলকণ্ঠ শিব কেবল কণ্ঠে বিষ পুড়েছিলেন, আর আমাদের অবস্থা নীলবর্ণ শৃগাল। যাই হে, গল্প করতে বসলে সময় জ্ঞান থাকে না। গিন্নির শখ হয়েছে আজ প্রফুল্ল স্যার দোকানের তেলে ভাজা খাবেন। বিকেলে এসো বাড়িতে, না হয় কজনে মিলে চা খাবো। বেশ, মাঝে মাঝে মুখ বদল করলে মন্দ হয় না। প্রফুল্ল শাহ ভালো তেলে ভাজা করেন নিশ্চয়ই, বেশ নাম করেছে বোঝা যায়। সকালের খবরের কাগজটা হাতে তুলে নেয় মোহান্তে। মা, সোমাকে বলো গিজারটা অন করতে, স্নান করে নেব। রাজনীতির পাশা খেলা পর্বে যথেষ্ট রং ছড়িয়ে দিয়েছে কাগজ, পাঠককুল আগ্রহী হবেই। যেন রহস্য উপন্যাস, খবরের কাগজ তো নয়। দুইয়ের পাতায় চোখ আটকে গেল মোহান্তের। আরে, এদিককার খবর মনে হচ্ছে। গত বৃহস্পতিবার শহরের মাঝারি মানের হোটেলের একটি ঘরে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ব্যক্তির নাম সমরেশ দত্ত, বয়স 30। পুলিশের অনুমান মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়, ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ওহো, অপরাধ যেখানে অস্বাভাবিকত্ব সেখানেই অপরাধ। কিন্তু একটা কথা লেখেনি, মৃত ব্যক্তির দেহে আঘাতের কোনো চিহ্ন ছিল কিনা। ছিল না, কারণ থাকলে পুলিশকে আলাদা করে অনুমান করতে হতো না। তাহলেও কোনো একটা অস্বাভাবিকত্ব তো ছিল, যা থেকে পুলিশ এই সিদ্ধান্তে উপস্থিত হতে পেরেছে। এই যে গোয়েন্দা মশাই, স্নানটা সেরে নাও, বেলা বেড়ে যাচ্ছে। আজকে চিংড়ির মালাইকারি করেছি, না খেয়ে কিন্তু যেতে পারবে না। যত কঠিন কেস হোক সব কুইক সলভ করে দেবে মালাইকারি। যাচ্ছি। আজ বিকেলে অলয়দার বাড়িতে যেতে হবে, ডেকেছেন। আরে এসো এসো, ভালো করেছো এসে। একা একা তেলে ভাজা খেয়ে আরাম হয় কি? অলয়ের গিন্নি দরজা খুললেন। আরে সেই জন্যই তো চলে এলাম। তা উনি কোথায় দেখছি না? উনি উনি নিউজ দেখছেন। ও আচ্ছা আচ্ছা। তোমার মা কেমন আছেন? হ্যাঁ ভালোই, হাতের ব্যথাটা সকাল বিকেলে বাড়ছে, এই বয়সে যেমন হয় আর কি। বাত, ওরে বাবা,
এখন বর্ষার আবহাওয়াটাই তো এমন, শরীরের বাত ঠেসে ধরে। বলে রেখে যাও দাঁত, নিয়ে যাও বাত। হ্যাঁ, তা যা বলেছেন। ভিতরে গলা খাকারির আওয়াজে বোঝা গেল যে অলয়ের টিভি নিউজ দেখা হয়ে গেছে। ওই উনি আসছেন, চা আনতে যাই, তুমি বসো। গোয়েন্দার আগমন খবর পড়েছো কাগজে? হোটেলে খুন, তাই চলে এসেছো আলোচনা করতে? তো বুঝি বুঝি। হ্যাঁ, পড়লাম নিউজটা। আপনার চেনা নাকি? চেনাই তো, আমাদের পাড়ার ছেলে, ভালো ছেলে। চিন্তা করো একবার কি সর্বনাশ! বেচারির মা তো কেঁদে কেটে। বাড়িতে গেছিলাম, চোখে দেখা যায় না, এই বয়সে এমন আঘাত। কিন্তু ছেলেটাকে মারলো কে? আচ্ছা, ছেলেটা কি করতো? মানে চাকরি না ব্যবসা কি? একটা দোকান ছিল ওর, স্টেশনারি দোকান, মোড়ের মাথায় মাতৃ স্টোর্স, দেখেছো? ওটাই। খুব ভালো ছেলে, কিভাবে লোকের উপকার করবে সর্বক্ষণ সেই চিন্তা। তুমি সমরেশের কথা বলছো? আমি বলতাম, কিন্তু আসবার সঙ্গে সঙ্গে খারাপ খবরটা দিতে ইচ্ছে হলো না। খুব মন খারাপ ছিল আজ। ছেলেটার সঙ্গে আলাপ ছিল না, তবে দেখেছি একবার। জানো, সিঁদুর কিনতে গিয়েছিলাম ওর দোকানে। আমি যেটা ব্যবহার করি সেটা নেই। ও বলল 1 মিনিট দাঁড়ান, ঝড়ের গতিতে বের হলো, পরের মুহূর্তেই নিয়ে চলে এলো। অন্য কেউ হলে নেই বলে দিত। অদ্ভুত কাণ্ড। ছেলেটা শহরের মধ্যেকার চেনা জানা জায়গায় না গিয়ে ওই হোটেলে কেন গেল বলো তো? যেমনটা বলছেন তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ছেলেটা স্বেচ্ছায় যায়নি, তাকে কেউ নিয়ে গেছিল, এমনও তো হতে পারে। ঠিকই বলেছ তো, সে ওখানে যাবে না কেন? সুন্দর সুস্থ স্বভাবের ছেলে, একটা কুখ্যাত জায়গা, সেখানে তার যাওয়ার প্রয়োজনটাই বা কি? সত্যেন, তোমার অভিজ্ঞতা তো কম নয়, তুমি একবার দেখবে নাকি কেসটা? আমি তো সরকারি কর্মচারী, সাধারণ জীবন ধারণ করছি। আমার কতটুকু ক্ষমতা? ক্ষমতা নেই বলো না, প্রাইভেট ইনভেস্টিগেটর বলে একটা কথা আছে না? তুমি সেভাবে যদি কেসটা দেখো, তোমার বুদ্ধির ওপর আমার ভরসা আছে। কত কেস তুমি সলভ করেছো আমি জানি না ভাবো। আসলে আজ কাগজে উঠেছে, 10 জন পড়বে, ওর মা কাঁদবে, মিটে যাবে। কিন্তু ভাবো, অপরাধী চিরকালের মতো হারিয়ে যাবে, পার পেয়ে যাবে। এভাবেই সমাজে দুষ্ট ক্ষতের পরিমাণ বেড়ে যাচ্ছে। তোমাদের মতো ব্রেন যদি এভাবে না ভাবে, যদি ক্ষমতা নেই বলে হাল ছেড়ে দেয়, তাহলে লাভটা কি? এত অল্প বয়সী ছেলেটা এভাবে মরে গেল, কার দোষে? আরে, অত উত্তেজিত হবেন না, পুলিশ নিশ্চয়ই দেখছে ব্যাপারটা। পুলিশ সব পারে। পারে, নিশ্চয়ই পারে, কিন্তু আপনি যখন চাচ্ছেন, ঠিক আছে, খোঁজ নিয়ে দেখবো ব্যাপারটা কতদূর এগিয়েছে। আমি না হয় কাল একবার থানায় যাব। 7:30 নাগাদ অলয়ের বাড়ি থেকে বের হলো মোহান্তি। 8টা নাগাদ বাড়ি ফিরবে। আধ ঘন্টাখানে খেটে আসলে মন্দ হয় না। মোড়ের মাথায় মাতৃ স্টোর্সটা বন্ধই আছে নিশ্চয়ই, এক পাক ঘুরে আসতেই বা ক্ষতি কি? মোহান্তি ঠিক করলো যে পাশের জুলেখা কেবিনে খোঁজ নেবে। মাতৃ স্টোর্সের দোকানদার খুন হয়েছে দাদা। খুন? মানে এই দোকানের মালিক খুন হয়েছেন? কি বলছেন কি? আরে মশাই, আজকের কাগজে খবরটা বেরিয়েছে তো, হোটেলের মধ্যে খুন হয়ে পড়ে আছে। তা পুলিশ কাউকে ধরতে পারেনি? না, কাগজে লেখেনি কিছু। খুব স্যাড নিউজ। ভদ্রলোকের সঙ্গে আমার চেনা জানা ছিল, ভালো ছেলে। হ্যাঁ, খুব ভালো ছেলে মশাই। কি করে যে এমন হলো? বুড়ো মামা আছেন তো, বুড়ো মানুষ, কে বা দেখাশোনা করবে এখন? আর বলবেন না, ভদ্রলোক যে কেন ওইসব হোটেলে গেলেন কে জানে। শুনেছি ক্রিমিনালদের আড্ডা ওসব জায়গায়। তবে কার ভেতরের খবর কে জানতে পারে বলুন? সে তো নিশ্চয়ই। ব্লেডের দাম মিটিয়ে দিল সত্যেন মোহান্তি। তবে ভদ্রলোক নাকি একটু অন্যরকম ছিলেন। হ্যাঁ, অবভিয়াসলি।
অতি সজ্জন, ভদ্র, প্রত্যেকের সঙ্গেই সদ্ভাব ছিল, কারো বিপদে আপদে ঝাঁপিয়ে পড়াটা ছিল স্বভাব। এই ধরনের মানুষের মৃত্যু খুবই দুঃখজনক। আর আপনাকে চেঞ্জটা দিয়েছি। হ্যাঁ, দিয়েছেন। এখন ঘড়িতে 8টা করে। এই সময় রাস্তাঘাটে লোকজন নেই। শীত তেমন একটা পড়েনি তো। আসলে এলাকার লোক খুন হওয়াতেই বোধহয় মানুষজন একটু ভয় পেয়েছে। সবাই তো নিজেকেই রক্ষা করতে চায়। যখনই শোনে কেউ খুন হয়েছে, মারা গিয়েছে, তখনই নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে বসে মানুষ। হ্যালো দত্ত, আরে কেমন আছো? বলছি, এই মাতৃ স্টোর্সের দোকানদার খুনের বিষয়ে কিছু জানো নাকি? আসলে তুমি তো ভাই এই এরিয়ার চার্জে আছো, মানে তাই কিছু আলাদা খবর থাকলে তোমার কাছেই থাকবে। আর বলবেন না মহান্তিদা, এখনো কিছু পাওয়া যায়নি, তবে তদন্ত শুরু হয়েছে। মনে হচ্ছে এর পেছনে কোনো চক্র কাজ করছে। ওখানেই প্রথম গিয়েছিল মৃত ব্যক্তি। দোকানের মালিক অর্থাৎ সাজিদ খান এবং অন্যান্য কর্মচারীরা দেখে চিনতে পারেনি। ওরা বলছে এত লোক আসে, সবাইকে কি মনে রাখা সম্ভব? চেনা মনে হচ্ছে না। তবে সব কথা বিশ্বাসযোগ্য নয়। রেজিস্টার বুকে নাম লেখানো হয়নি, অথবা এমনও হতে পারে যে অন্য কোনো নামে ঘর বুক হয়েছিল। দত্ত কি তোমার বন্ধু? দত্ত একজন পুলিশ অফিসার। দত্তের সঙ্গে কথা হচ্ছিল এখন ফোনে। দত্ত আমার 1 ক্লাস জুনিয়র ছিল ইউনিভার্সিটিতে। আমাকে গুরু মেনেই ওর পুলিশে জয়েন করার প্ল্যান ছিল। কোথাও কোনো কেসে আটকে গেলেই ও আমার কাছে পরামর্শ নিতে আসে। মানে শরণাপন্ন হয়? দত্ত পরে আসবে বাড়িতে। একটা কাজ করা যাক, সোমা, শেফালিকে 1 কাপ চা দিতে বলো তো। ও দাদা, বেরুবে নাকি? শেফালি এসে দাঁড়িয়েছে। এই এলে, ফের বেরুবে, তাই বলছি। কোনো অসুবিধা আছে কি? দেখ, হঠাৎ চা চাইলে যে? আজকাল তো চা বেশি খাও না। বাহ, বুদ্ধি খুলছে তো শেফালি রানীর। হ্যাঁ, চটপট মাকে ডেকে দিস। কি করছে পুজো? হ্যাঁ, হয়ে গেছে, দাঁড়াও দেখছি। কেন রে, ডাকাডাকি কেন? মা, একটু বেরোবো, ফিরতে সামান্য দেরি হতে পারে। বেশ। হ্যালো অলয়দা, বলছি বাড়িতে আছেন তো? এখন একটু বিরক্ত করব ভাবছি। আপনার বাড়িতে একবার যেতে হবে। আশা করা যায় এই সময় আপনাকে বাড়িতেই পাওয়া যাবে, কি তাই তো? আরে হ্যাঁ, বাড়ি ছেড়ে আমি কোথাও যাই না। বয়স হচ্ছে, গিন্নি খুবই সাবধানতা অবলম্বন করেছেন স্বামীটির জন্য। হয়েছে কত না আমার কথা শুনে চলো। দেখো, তোমার বসংবদ যদি নাই হইতাম তাহলে আমাকে টিকিয়ে রাখার জন্য এত দৌড়ঝাঁপ তুমি করতে না। ওই সিঁদুর আলতা পরবার জন্য যদি করে থাকো তাহলে অবশ্য অন্য কথা। দেখেছো, এমন সমস্ত কথা বলবে যে। আপনারা পারেন। হাসছিল মোহান্তি। বৃদ্ধ দম্পতির একান্ত কথোপকথনের মধ্যে ঢুকে পড়ে মজা পাচ্ছিল সে। বলো, খবর কি? খুঁজছিলে কেন আমায়? না, আসলে আমি চাইছিলাম যে সমরেশের বাড়ি একবার যদি যাওয়া যায়। চলুন না একবার। হ্যাঁ নিশ্চয়ই, চলো। ওর মার সামনে যেতে তোমার খুবই খারাপ লাগবে, বুঝলে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। মায়ের কাছে সন্তান হারাবার বেদনা কতটা, তার মাপজোক আমি কি করতে পারি? সমরেশের বাড়ি। বেদনা বিধ্বস্ত সমরেশের মা বিছানার উপর বসেছিলেন। ঘরে আসবাবের বাহুল্য নেই, অতি সাধারণ বিছানাপত্র। বসুন। আমাদের বাড়িতে এখন আর কি আছে বলুন? এখন এই বাড়িতে আমি একা পড়ে রইলাম। তরতাজা ছেলেটা চলে গেল। হাত জোর করে নমস্কার জানালো মোহান্তে। আচ্ছা, আপনার কি মনে হয়, মানে ওর কি কোনো শত্রু ছিল? শত্রু? না বাবা, ছেলেটা এত ভালো ছেলে, ওর শত্রু? জানি না কার পাকা ধানে যে মই দিয়েছে। ও ভগবান, বিচার করো।
দীর্ঘশ্বাস ফেললেন সমরেশের মা। দেখুন, সেদিন অর্থাৎ মৃত্যুটা হয় শনিবার রাতে, মৃতদেহ আবিষ্কৃত হয় পরদিন অর্থাৎ রবিবার সকালে। শনিবার বাড়ি থেকে সমরেশবাবু ঠিক কখন বের হয়েছিলেন? শনিবার সন্ধ্যা নাগাদ একবার বাড়ি এলো দোকান থেকে। সে সময় সাধারণত ও বাড়িতে আসতো না। দুপুর 2টো নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে আসতো। স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম নিত। 4টে নাগাদ চা খেয়ে বের হতো, দোকানে যেত। আবার রাত 10টায় বাড়ি ফিরে চলে আসা। হে নিয়মের কখনো অন্যথা হয়নি। সমরেশের মা থেমে থেমে কথাগুলো বলছিলেন। সেদিন সন্ধে নাগাদ আবার বাড়ি এলেন? হ্যাঁ, 4টে নাগাদ গেল, আবার ঘন্টা 2 পর এলো বাড়িতে। সন্ধে দিয়ে সবে বসে ও এলো। বললাম, কি রে, কিছু দরকার নাকি? বলল, না, এই একটা হিসেবের খাতা বাড়িতে আছে কিনা দেখতে এলাম। চলে গেল একটু পরে। সেই আমার সঙ্গে শেষ দেখা। অপেক্ষা করে করে রাত গেল, ভোর হলো। ভয়ানক এক ভোর। উনি বাড়ি ফিরলেন না। তো আপনাদের চিন্তা হলো না? অবশ্য চিন্তা হলেই বা কি করবেন? আপনি একা কোথায় খোঁজ নেবেন সেটাও তো দেখতে হবে। ও অবশ্য বলেছিল দোকানে মাল এসেছে, গোছগাছ করতে হবে, রাত হবে বাড়ি আসতে। তাই কিছু ভাবিনি, ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাতেও যখন এলো না, তখন নির্মলার মাকে ডাকলাম। ওরা মা মেয়ে থাকে আমাদের পাশেই। ওরা উঠে এলো। অত রাত্রে আমরা 2 বুড়ি আর নির্মলা বাচ্চা মেয়ে কি করব? অপেক্ষা করলাম। ভোর হতে দোকানে ছুটে গেলাম, দেখি দোকান বন্ধ। আশেপাশের দোকানগুলো তখনও খোলেনি। ফিরে এলাম বাড়িতে। আমাদের পাড়ার ছেলে ছোকরাদের ডাকলাম। ওরা খোঁজাখুঁজি শুরু করলো, পেল না। পরে বাজারের অন্য দোকানিদের জিজ্ঞাসা করে জানা গেল ও নাকি বেলা 4টে নাগাদ দোকান খুলেছিল। তারপর ঘন্টা 2 পরে ফের দোকান বন্ধ করে দেয়। বলেছিল এক জায়গায় নিমন্ত্রণ আছে। কোনো জায়গায় নিমন্ত্রণ ছিল আমি জানতাম না, অথচ সব কথাই ও আমাকে বলে। আচ্ছা, দোকানে মাল এলে কি দেরি হতো বাড়িতে আসতে? হ্যাঁ, পয়লা বৈশাখ, পুজোর আগেও দেরি হতো। দোকানটা ওর প্রাণ ছিল বাবা। সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে বাড়িতে আসতে আসতে মাঝরাত হয়ে যেত। এসে স্নান করত, আমি গরম জল করে দিতাম। মাল আসতো যখন, তখনও দেরি করত। কতদিন বলেছি, বাবা দিনের বেলা করিস, এত খাটুনি সহ্য হবে? একটু ঘুমো বাড়িতে এসে। তো বলতো, দিনের বেলা কি মাল গুছোনো যায়? তখন খদ্দের সামলাবো না দোকান গুছোবো?
কত বছর ধরে এই ব্যবস্থা চলে আসছে বাবা। এমন যে হবে কে জানতো। কাল বলেছিল, মা শুকনো করে ফুলকপি রাঁধো, করেছিলাম। দুপুরে অল্প খেলো, বলল রেখে দাও, রাত্রে আয়েশ করে খাবো। আর এলো না খেতে। ঠিক আছে, আমি আসছি, পরে আবার প্রয়োজন হলে আসবো, কেমন? নমস্কার। ভদ্রমহিলা কাঁদছিলেন। মোহান্তি দীর্ঘশ্বাস ফেলে বিদায় নিল। অলয় নীরবে হাঁটছিলেন। তাকে বাড়ি পৌঁছে দিল মোহান্তি। এলাকাটা অপরিচ্ছন্ন, চারিপাশে নিষিদ্ধ গন্ধ। এত বছরের অভিজ্ঞতায় কেবল চোখই নয়, নাকও গন্ধ পেতে শিখেছে। দিনের আলোর মাঝখানে কোথাও কোনো অপরাধ নেই, সর্বত্র নিষ্কলুষ আবহাওয়া। তবু এটা যেন স্বাভাবিক নয়। হোটেল 1979 সারা রাতের তাণ্ডবের পর ঝিমিয়ে পড়েছে যেন, ক্লান্তির ছাপ শরীরে। দুজন সেপাই বসে আছে টুল পেতে। একজন বয় চোখ ডলতে ডলতে বাইরে আসছিল। একজন সেপাই তাকে ডাকতে অবাক চোখে এলো সে। আধময়লা ফুল প্যান্ট, ছাপা শার্ট এবং হাওয়াই চপ্পল পরে ছেলেটির বিশেষত্বহীন চেহারা। দেখে মনে হচ্ছিল বহুরাত ঘুমোয়নি। সেই জন্যই কি চোখ টলছে? লাল চোখ। কি ব্যাপার, চোখে অসুখ করেছে নাকি? অসুখ? হ্যাঁ, এই কাল থেকে টনটন করছে। গরম জলের সেঁক দাও। কতদিন ধরে আছো এখানে? বহুদিন, 3 বরস। বাহ, তাহলে তো তোমার মালিক ভালো লোক, সচ্চা আদমি, কি তাই তো? হ্যাঁ ভালো, তবে বেগরবাই করলে এমন চাপড় দেবে, দাঁত ভেঙে দিয়েছিল আমার। তার মানে ভালো না? মাইনে দেয়? দেয়, তকদির জैसा वैसा ही तो होगा। বাবা, তুমি তো বাঙালি দেখছি, তাহলে এত ভালো হিন্দি বলো কি করে? यहाँ पे सब कोई हिंदी में बात करता है, কি করব, শিখেছি। আচ্ছা, একটা কথা বলি, এখানে যে লোকটি মারা গেল, ছড়িয়ে ছেড়ে দিন, আমিও সব জানি না, মালিক রেগে যাবে। না না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বলতে পারবো না, যাচ্ছি আমি। ছেলেটা দ্রুত ভেতরে চলে গেল। হতভম্ব হয়ে গেছিল মোহান্তি। কথাটা শুরু করতেই ছেলেটা ভয় পেয়ে যাবে বুঝতে পারেনি। তাহলে কাস্টমার হয়ে ঢোকা যাক। ডাল মে তো অল্প স্বল্প নয়, যথেষ্টই কালা আছে। क्या दूंगा साहब? একটা চা হবে? এখানে কি চা পাওয়া যায়? चाय नहीं, रोटी सब्जी मांसो। तो बस छोड़िए, एक रोटी थोड़ा सब्जी दीजिए। খেতে খেতে চারপাশ দেখছিল মোহান্তি। বড্ড অপরিষ্কার হোটেল তোমাদের, সর্বত্র বাসি গন্ধ, সাফ করো না? যে ছেলেটি খাবার দিচ্ছিল তার সঙ্গে বাইরে প্রাথমিক পরিচয় পর্ব সেরেই ফেলেছিল মোহান্তি। গম্ভীর মুখে খাবার দিচ্ছিল ছেলেটি। कुछ चाहिए साहब? थोड़ा सब्जी। ये लीजिए आपका सब्जी। এটা 100 টাকার নোট, এটা তোমার। নোটখানা মুঠো করে বাঁ হাতে এগিয়ে দিল। ছেলেটা নিঃশব্দে নোটটা তুলল। ওর ঠোঁট নাড়া দেখে খেতে খেতে কান খাড়া করলো মোহান্তি। এখানে কথা বলবেন না, মালিক সব খেয়াল রাখে। বাদ মে। কখন? একটু বাদে বাজার যাব, তখন। এতক্ষণ বাজারের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছি, ছেলেটা আবার ঠকালো না তো? না, ওই তো আসছে, ওই যে। क्या बात है, কি বলছেন? শোনো, যেদিন লোকটা মারা যায় সেদিন তুমি ছিলে? হ্যাঁ ছিলাম, ছুটি দেয় না মালিক। তো লোকটাকে আগে দেখেছো কখনো? না, এই প্রথম। আচ্ছা, কখন এসেছিল লোকটা? শাম কো আয়া থা, সন্ধেবেলা। সঙ্গে কেউ ছিল নাকি একা ছিল?
एक औरत थी। औरत कैसा? বোরখা ছিল সাব, মুখ তো দেখিনি, মুসলিম হবে। তারপর দুজনে ভেতরে গেল, ঘর তো বউকি ছিল, সেখানে ঢুকে গেল, লস্যি খেলো, আমি দিয়ে এলাম। যখন লস্যি দিতে গেলে তখন ওরা ভেতরে কি করছিল? লোকটা তো बिस्तर पर लेट रहा था और वो बोरखा वाली कुर्सी पर थी। বেশ, তারপর? তারপর লোকটা বলল এখন আর कुछ नहीं मांगता, जब बोलबो तब आना। फिर मेरे को तो बहुत काम था। उस घर से नजदीक घर में पानी देने जब जाता था देखा वो बोरखा वाली दरজার বাইরে দাঁড়িয়ে আছে, পর্দাটা অল্প তুলে ভেতরে তাকিয়ে बात বলছে। কি বলছিল? बोलছিল যে 15 मिनट बाद वो फिर आने वाली है, अभी जाएगी अभी आएगी, एक चीज लाना जरूरी है, और बहुत हंसती थी। তারপর তো চলি গই, আমি পেছনে আর আমার আগে আগে নাম ছিল সিঁড়ি দিয়ে। কখন এলো? আর তো জানি না, দেখিনি সাব। ও शाम को टाइम इतना आदमी आते मालूम नहीं है। তো রাতের খাবার ওরা খায়নি? না, मतलब मालूम नहीं। ঠিক আছে, যাও। তাহলে দত্ত সন্ধে নাগাদ এলো। এর মধ্যে নারীর আগমন হয়েছে, বোরখাও আছে। কি মনে হচ্ছে মহান্তিদা? বহু রহস্য দত্ত, এর মধ্যে সবই বোরখা ঢাকা। আমাদের প্রথম পদক্ষেপ হলো সেই আবৃতাকে খোঁজা। কি সে? যা বোঝা যাচ্ছে তাতে মনে হয় রহস্যময়ীর সঙ্গে ইতিপূর্বে সমরেশের একাধিকবার যোগাযোগ হয়েছে। ওরা ওখানে সময় কাটাতে যেত। যদিও বয় যা বলছে তাতে এর আগে ওদের দেখা যায়নি, বা ও দেখেনি হয়তো, কিন্তু এটা সম্ভবত সত্য কথন নয়। নিজেকে বাঁচাতে এই কথা বলা হচ্ছে। হোটেলের মালিক সে কি বলছে? সে ভাগ্যবানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি। ভাবছি তোমার সঙ্গে যাব। খাকি পোশাকের একটা দাম আছে এসব ক্ষেত্রে। তাহলে আজ চলো, পরিচিত পথে যাচ্ছি। গলি খুঁজে দিয়ে সরু কাঁচা নর্দমা লাফিয়ে অপরিচ্ছন্ন এলাকাতে সন্ধ্যা এখন মোহময়ী। আতরের সারি সারি দোকান ঘরগুলো পার হয়ে চড়া সুরে ক্যাসেট বাজছে। आन दीजिए भाई साहब। खून कहाँ हुआ भाई साहब? हाँ, खून मतलब मर्डर? उसके बारे में कुछ पता नहीं जी। एक आदमी होटल पर खून हुआ था, आपको इस बारे में कुछ मालूम नहीं? नहीं जी, हाँ सुना था एक आदमी दारू पी के बेहोश हो गया और दिल की बीमारी से ऊपर चला गया, लेकिन मर्डर तो नहीं हुआ यहाँ पे। हाँ, यही बात है, और सब बताते कि खून हुआ। नहीं 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 नहीं, ऐसी बात नहीं है साहब। প্রবল বেগে মাথা নাড়ে দোকানি, এমন ভাবে মাথা নাড়ছে যেন এমন পাপের কথা এই প্রথম সে শুনল। মহান্তিদা, এর বেশি কেউ জানে না, আর জানলেও বলবে না। এলাকা একেবারে চড়ে চড়ে মাস্তুতো ভাইয়ে 6 লাখ হয়ে গেছে, একটা কথাও বার করা যাবে না। অফিসার দত্ত হতাশ ভাবে মাথা নাড়েন। হোটেলের মালিকের সঙ্গে বরং কথা বলি। হোটেলের মালিক অবশ্য আদর যত্নের কোনো ত্রুটি করল না। सच बोलने से कुछ डर नहीं साहब। आइए, तशरीफ रखिए, चाय पानी पीजिए। क्या जानकारी चाहिए बताइए। 2 लफ्ज में पुदीशा ये मेरी कहानी है। एक लफ्ज जवानी है, एक लफ्ज इंसानियत है। मैं भी इंसान हूं, बताइए। नहीं साहब, ये आदमी कभी भी यहाँ पे नहीं आया, और वो औरत बरखा वाली थी, कभी देखा नहीं। हाँ, नाम तो बताया था रोशन अली, देखिए रजिस्टर बुक में। बुरखा वाली उनको साथ थी? थी,
पर रात में कब गई मुझे मालूम नहीं। क्यों? देखिए, शाम को वो दोनों आए 2 घंटे के लिए। ऐसा तो हर वक्त आते जाते हैं, कस्टमर है, मैंने नाराज नहीं होता। उनका मर्जी में होटल चलता, क्या बताऊं। রাস্তায় বের হয়ে কিছুক্ষণ কোনো কথাবার্তা বলল না ওরা কেউ। রাস্তায় গাড়ির আওয়াজ, সাইকেলের শব্দ, হর্ন। আর একসময় দত্ত তাকালেন মোহান্তের দিকে। কি হলো? সত্যি বললো বলে মনে হচ্ছে? মুশকিলটা হলো কোথায় জানো? কিছুটা সত্যি কিছুটা মিথ্যে এমন ভাবে মিশিয়ে বলছে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তবে যে ছেলেটি ওদের দুজনকে ঘরে পৌঁছে দিয়েছিল তাকে একবার পেলে হতো। সেটা আর অসুবিধে কি? না, মালিককে না জানিয়ে ছেলেটির সঙ্গে কথা বলতে হবে। ও বাজারে যায়, আর তখনই नहीं साहब, मैं कुछ नहीं जानता। আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন। মালিক জানলে চাকরি যাবে। হোটেলের বয় কিন্তু বেশ ভীত। देखो, তোমাকে একটু ভেবে বলতে হবে। गोरखावाली की बारे में तुम की थोड़ा सा भी नहीं देखा उनकी चेहरा? नहीं साहब, सिर्फ पेड़ देखा है। पेड़ माने पा? पा देखेছো? चप्पल पहना हुई थी? हाँ, काला चप्पल। गोरी थी? हाँ, बहुत सुंदर पैर, मेहंदी लगाई थी पैर में। एक बात, लस्सी की एक गिलास ना नहीं मिला वो दिन, और आज भी नहीं। मेहंदी? पाए मेहंदी লাগিয়েছে? মেহেন্দি? হ্যাঁ, খোঁজো, সূত্র তো মিলল। একটা গ্লাসও কিন্তু পাওয়া যায়নি। পায়ে মেহেন্দি তো হাজার মেয়ে লাগায়, এটা কি কোনো সূত্র হলো? তবে গ্লাসটা কোথায় গেল? গ্লাস হঠাৎ হারিয়ে যাবে কেন? আমি হেসে ফেলল মোহান্তে। কি একটা বলতে যাবে, থেমে গেল। অলয় এসেছেন। আরে অলয়দা, আসুন আসুন আসুন। তোমার তো কদিন পাত্তাই নেই, দেখা পাচ্ছি না। কিছু পেলে নাকি? আমার গিন্নি ব্যস্ত হয়েছেন খুব। চলুন ঘুরে আসি। যাবে নাকি দত্ত? না স্যার, আমার কাজ আছে। আচ্ছা বেশ। বিকেলে হাঁটা চলা হয়নি, শরীরে না জং ধরে যায়। আরে বাপু, এই বয়সে তোমার তো ফিট থাকবারই কথা, জং ধরার কথা তো আমার। অলয়ের বাড়িতে পৌঁছতে স্বয়ং অলয়ের গিন্নি দরজা খুললেন। অলয়ের গিন্নি আরাম চেয়ার এগিয়ে দিতে মোহান্তি হাসল। আমাকে কিন্তু কাঠের চেয়ারটা দেবেন, আরাম আমার ধাতস্থ হয় না। তোমার কথা অনেক শুনি ওনার কাছে। সমরেশের খুনির কোনো খবর পেলে? না, এখনো না, তবে তদন্ত চলছে। অল্প বয়সী এক তরুণীর গলা। মাসিমা? কে রে? আয়। আমি এসেছি মাসিমা। বেশ করেছিস, আলাপ করিয়ে দি। এ হলো নির্মলা, সমরেশের বাড়ির পাশেই থাকে। তুমি সেদিন গেছিলে ওদের বাড়িতে, শুনে ইস্তক তোমাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। যাক, আজ তুমিও এলে, ও এলো। আয়। পায়ে হাত দিয়ে প্রণাম করলো মেয়েটি। আপনার কিন্তু খুব বুদ্ধি। শার্লক হোমসেরও খুব বুদ্ধি ছিল, তাই না? আর এরকুল পয়রো বা মিসেস মার্পেলেরও দারুণ বুদ্ধি। মিসেস মার্পেল তো নাকি উল বুনতে বুনতেই কেস সলভ করে দিতেন। তুমি বুঝি খুব ডিটেকটিভ বই পড়ো? খুব। ব্যোমকেশ বা ফেলুদা কেমন লাগে? দারুণ, তবে পরাশর বর্মা এখনো পড়িনি বেশি। আচ্ছা আমি যাই, হ্যাঁ, সামনে পরীক্ষা তো, পড়তে বসতে হবে। তা কি পড়ছো? 12 হায়ার সেকেন্ডারি দেব, তারপর কলেজে উঠব। 1 বছর নষ্ট হলো আসলে। আমার দিদির মৃত্যুর পর জানেনই তো সব। জানতো না মোহান্তে। আচ্ছা তাই নাকি? তা কি হয়েছিল? মোহান্তে নির্মলার কাছে শুনল যে বয়ফ্রেন্ড জুটেছিল। দিদির চিঠি দেখেছে সে, সেই বয়ফ্রেন্ডের সঙ্গেই ঘর ছাড়া হয়। পরে খুন হয় সম্ভবত। পচা গলা বডি পাওয়া গেছিল মেয়েটির। মেয়েটির দিদির মৃত্যু নিঃসন্দেহে মেয়েটির কাছে দুঃখজনক, কিন্তু
জানেন তো সব, এটার মানেটা কি? এই কথাটা কেন বলল? মোহান্তি সব জানবে এটাই বা ভাবলো কেন সে? আমার দিদিকে কেউ খুন করেছিল। মোহান্তিকে অত্যন্ত ধীরে ধীরে কথা বলছিল নির্মলা। দুচোখ জলে ভরে আসছিল তার। কি বলে সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছিল না সত্যেন মোহান্তি। দেখুন, আমার এই জীবনে আমি দুটো খুন দেখলাম, একজন দিদি, একজন সমরেশদা। দুজনেই আমার অতি আপন, অতি পরিচিত। দেখো, তুমি এসব নিয়ে বেশি ভেবো না। পড়াশোনা করো মন দিয়ে, সেটাই তোমার দিদির অভাব পূরণ করবে তোমার মায়ের কাছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিদায় নিল নির্মলা। আমি যাই। হ্যাঁ। পর্দা সরিয়ে যাওয়ার আগে দাঁড়ালো। দেখিস রে মা, চৌকাঠ বড্ড উঁচু, সালোয়ার টেনে ধরে পা ফেলিস, নইলে হোঁচট খাবি। হ্যাঁ, আচ্ছা। স্যাড, এত ভালো মেয়ে ছিল দিদিটা, কারো ফাঁদে পড়ে গেছিল বোধহয়। কথা মানতে রাজি হয়নি, তখন খুন করা হয়। মোহান্তি কিছু শুনছে কিনা বোঝা গেল না। দেখে মনে হচ্ছে যেন ঝকঝকে চোখে প্রাণ ফিরে এসেছে। কি হলো? না, কিছু না। আচ্ছা, ওই মেয়েটির বাড়ি সমরেশের বাড়ির পাশেই, তাই না? হ্যাঁ। ওর দিদি কতদিন আগে মারা যায়? তা তো হলো, তখন ওই নির্মলার মতোই ছিল, খুনি ধরা পড়েনি। বেচারি কমলা। শোনো তাহলে। বাড়ি ফিরতে গিয়ে রাস্তা বদল করলো কখন খেয়াল ছিল না মোহান্তের। আমাকে একবার সমরেশের বাড়িতে যেতে হবে, ওর মায়ের সঙ্গে দুটো কথা বলতে হবে। সমরেশদের বাড়ির দরজা বন্ধ। মাসিমা বৃদ্ধা, দরজা খুলতে পারবেন কি? দেখি টোকা দিয়ে। দরজাটা খুলে গেল। আরে তুমি! চমকে উঠেছে মোহান্তি নির্মলাকে এখানে দেখে। হ্যাঁ, আমাদের বাড়ি তো এই পাশেই। মাসিমা মানে সমরেশদার মায়ের পায়ে আমি এই সময়টা এসে তেল মালিশ করে দিই, আর খাবারটাও গরম করে দিয়ে যাই। আজকাল তো খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছেন। খুব ভালো করছো। তোমার সঙ্গে একটু কথা ছিল নির্মলা। মোহান্তি চশমার ভিতর থেকে নির্মলাকে দেখছিল। মেয়েটি বিষাদের থেকেও টেনশনে আছে মনে হচ্ছে। হ্যাঁ, আমার সঙ্গে মানে? নির্মলা সভয়ে চোখ তুলে তাকালো। হ্যাঁ, আসলে একটা প্রশ্ন ছিল। তুমি কখনো বোরখা পরেছ? মোহান্তি একটা বই হাতে নিয়ে পাতা উল্টে যায়। বোরখা মানে কি বলছেন? একবারই গেছো না আগেও গেছিলে ওই হোটেলে? আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। সরাসরি তাকিয়েছে মোহান্তি। তীব্র দৃষ্টিতে নির্মলার অন্দরমহলের খোঁজ নিচ্ছে যেন। আপনি আপনি কি বলছেন? দেখো, তুমি বুদ্ধিমতী, তাই খুলে বলো আমাকে সব কিছু, ভয় পেও না। ভেঙে পড়তে পড়তে শক্ত হতে চাইছিল নির্মলা, পারল না। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে কেঁদে ফেলল। হ্যাঁ, অনেকবার দিদি গিয়েছিল ওখানে, আমি মাত্র একবার। কিন্তু একবারেই আমি দ্বিতীয়বার ওখানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছি। দিদি খপ্পরে পড়েছিল একজনের। সে দিদিকে ভালোবাসেনি, ভান করেছিল। উদ্দেশ্য ছিল দিদিকে বিক্রি করে দেওয়ার। দিদি যখন বুঝতে পারলো তখন অনেকটা দেরি হয়ে গেছে, তাই ওকে মরতে হলো ওদের কাছে। কিন্তু তুমি এত কথা জানলে কি করে? আন্দাজ, তখন তো ছোট ছিলাম, তাই অনেক জিনিস জানতে পারিনি। তবে দেখেছিলাম তাকে। দিদি যখন পড়তো সে এসে দাঁড়াতো। অস্পষ্ট ছিল সব, কিন্তু কিন্তু একদিন বড় হয়ে দিদির বইপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা লেখা পেলাম। দিদির অঙ্ক খাতার ভিতরে একটা চিঠি।
দিদিকে বলা হয়েছিল এক হোটেলে যেতে, বোরখা পরে। বিয়ে হওয়ার আগে একটা সময় কাটাবে ওরা, ভবিষ্যৎ পরিকল্পনা হবে। দিদি যেন অবশ্যই যায়। ঠিক ঠিক দিদির মৃত্যুর আগের দিনের চিঠি। চিঠিটা সঙ্গে করে নিয়ে যেতে বলা হয়েছিল, কিন্তু বোধহয় দিদিভাই উত্তেজনায় ভুলে গেছিল। আর তাই তুমি বিষ দিয়েছিলে? হ্যাঁ, আর কি করে মারবো? দিয়েছিলাম লাস্সির মধ্যে মিশিয়ে। পরে আমি ওই গ্লাসটা নর্দমায় ফেলে দিই। আচ্ছা, বেশ, তাহলে গ্লাসের হদিশটা মিলল। আর পটাশিয়াম সায়ানাইড, ওটা কোথায় পেলে? ময়না তদন্তে বিষে মৃত্যু বলা হয়েছে, ওটা কি স্কুলের ল্যাব থেকে? হ্যাঁ, চুরি করেছি। আপনি কি করে জানলেন? জানাটাই আমার কাজ বলে। দুয়ে দুয়ে চার হলো তোমার সঙ্গে আলাপ হওয়ার পরে। তাছাড়া যেটুকু বাকি ছিল তাও মিলে গেল তোমার পায়ের আলতা দেখে। যখন তুমি সামান্য উঁচু করে চৌকাঠ ডিঙোলে অলয়ের বাড়িতে, তখন তোমার পায়ের আলতা দেখলাম। মেহেন্দি খুঁজছিলাম, কিন্তু আলতার কথাটা মাথায় আসেনি। নির্মলা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সেদিকে তাকিয়ে মোহান্তি স্তম্ভিত হয়ে যাচ্ছিল। কতই বা বয়স হবে মেয়েটার? সমরেশ কি তোমাকেও ফাঁদে ফেলতে চেয়েছিল? হ্যাঁ, একদম দিদির মতো করে। এভাবে যে কত মেয়ের সর্বনাশও করেছে। ওই হোটেলটা একটা কুখ্যাত জায়গা, জানেন? না হলে ওখানে নির্বিবাদে এসব ব্যবসা কখনো চলে? কেউ কিচ্ছু করতে পারে না। সর্বত্র বিষ ছড়িয়েছে নির্মলা। কতজনকে মুক্ত করব বলো তো আমরা? আমাকে কি এখনই? মুশকিল হচ্ছে এক জায়গায়। তোমাকে এখনই অ্যারেস্ট করলে সমরেশের মা, তোমার মায়ের দেখাশোনা করার কেউ থাকে না। ভালো করে পড়াশোনা করে যাও, সবকিছু ভুলে নতুন করে তৈরি হও। পারবে? কাঁদছিল নির্মলা অঝরে। আমি না অদ্ভুত স্বপ্ন দেখতাম, জানেন? ভয়ের, ভীষণ ভয়ের, অথচ কোনো অর্থ নেই। আমি জানি না কেন। স্বপ্ন? হ্যাঁ, জঙ্গল লাল হয়ে যাচ্ছে, বাজনাদার কুলো। দেখো, ফিলোসফিতে এর একটা ব্যাখ্যা আছে, যদিও সেটা তর্ক সাপেক্ষ। চিন্তাকে নতুন দৃষ্টিভঙ্গিকে দেখা হয়েছে এখানে। এটা হলো চিন্তার স্বপ্রকাশত্ব বা স্বসংবেদন, এবং একেই আত্মা বা মনের স্বরূপ বলে প্রকাশ করা হয়েছে। তোমার মনের কোথাও একটা সংশয় ছিল, যাকে তুমি প্রকাশ করতে পারতে না। সেটা স্বপ্নের ভেতর দিয়ে এসেছিল। আমার কি হবে এখন? দেখো, আমার দিক থেকে কিছু হবার নেই। আমি সাধারণ মানুষ, আমার কোনো দায়বদ্ধতা নেই। কৌতূহলের খাতিরে তদন্ত করছিলাম, ব্যাস এটুকুই। তোমাকে আদালতে তোলা মানে সমাজের কাছে মৃত্যুদণ্ড ভোগ করার শাস্তি পাবে তুমি। যত বড় বড় কথা বলি না কেন, তুমি একজনকে খুন করেছ, সেটাই তোমার বিপক্ষে সব থেকে বড় কথা বলে আমরা মানতে বাধ্য হব। ভবিষ্যৎ তৈরি করো, সবকিছু ভুলে যাও। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এত সাহস পেলে কোথায় বলো তো? এক মুহূর্ত থমকালো নির্মলা, তারপর দুটো শব্দ উচ্চারণ করল। দিদি দিয়েছিল। শ্বাস ফেলে মোহান্তে। এখন আর কোথাও ধোঁয়া নেই, সব পরিষ্কার। বড্ড হালকা লাগছে মনটা। দেরি হলো, মা আবার চিন্তা করবেন। মাকে নিয়েও হয়েছে আরো জ্বালা। ভদ্রমহিলা বুঝতেই চান না যে সত্যেন আর ছোটটা নেই। দ্রুত পা চালালো সত্যেন মোহান্তে। গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন অন্য চোখ। লিখেছেন সাগরিকা রায়। গল্পের কথক
অরিজিৎ। গল্পের সূত্রধার সৌমি, নির্মলা অপরূপা, সমরেশ অনির্বাণ, সমরেশের মা ইন্দ্রাণী, কমলা বিহু, কমলা ও নির্মলার মা শ্রাবস্তী, পুরোহিত ও পানওয়ালা অর্পণ, পিসিমা গোপা, আলয় উজ্জ্বল, আলয়ের বউ ঝুমুর, সোমা মহুয়া, দোকানদার সোহম, ইন্সপেক্টর দত্ত অমরজিৎ, শেফালি রিয়া, হোটেল মালিক সুদীপ্ত, হোটেল বয় অর্ণব, মোহান্তির মা মধুমিতা এবং ডিটেকটিভ সত্যেন মোহান্তির চরিত্রে সোমক। আবহ ও সম্পাদনা অর্ণব, সমগ্র পরিচালনা শুভদা। শেষ হল গল্প স্বল্প।